রাত্রি 12টার সময় রিয়া আর কার্তিক একটা ইভেন্ট থেকে বাড়ি ফিরছিল। ওরা শর্টকাটের জন্য একটা বস্তির রাস্তা বাছে, যেটা তাদের 30 কিলোমিটার মতো ড্রাইভ বাঁচাতে পারত। আরে কার্তিক, আমাদের হাইওয়ে দিয়ে যাওয়া উচিত ছিল। এই গ্রামের মাটির রাস্তা না, জানি না কেন আমার খুব হন্টেড ভাইবস দিচ্ছে রে। বাহ ম্যাডাম, মানে রাত হলো না যে আপনার ভূত দেখতে পাওয়া শুরু হয়ে গেল। দেখো, এই কাঁচা রাস্তা 2-4 কিলোমিটার পরে শেষ হয়ে যাবে, আর শুধু একটা টার্ন, তারপর সোজা আমরা হোটেলে পৌঁছে যাব। কার্তিক আর রিয়া দুজনেই গাড়িতে বসে একে অপরের সঙ্গে কথা বলছিল, আর কার্তিক ও গাড়িটা গ্রামের ওই বস্তির ধারে কাঁচা রাস্তা দিয়ে ছুটিয়ে চলেছিল। কার্তিক, তুমি কি আমাদের গাড়ি ছাড়া আর অন্য কোনো গাড়ি দেখতে পাচ্ছ না তো? তাহলে তাড়াতাড়ি চালাও। কোথাও কোনো ভয়ঙ্কর কাল আমাদের মৃত্যুর ঘাটে পৌঁছানোর জন্য অপেক্ষা করছে না তো? চলো তাড়াতাড়ি। আরে তুমি ভয় দেখাচ্ছ নাকি কথা বলছো? এর থেকে ভালো তুমি ঘুমিয়েই পড়ো। কিছুটা দূরত্ব হয়তো পেরিয়ে এসেছিল, আর তখনই কার্তিকের চোখ গাড়ির রিয়ার ভিউ মিররের উপর পড়ে যায়, যেটা দেখে ওর রক্ত জমে যায়। কার্তিক তার গাড়ির আয়নায় দেখল একটা মানুষ, তার মাথা নেই, আর ওর গাড়ির পেছনে পেছনে ছুটে চলেছিল, আর তার হাতে একটা চকচকে ধারালো কুড়ুলও ছিল। সেটা দেখার পর কার্তিক এক্সিলারেটরকে খুব জোরে কষে দেয়। ও ভয় তো খুব পেয়ে গেছিল, কিন্তু ও নিজের ভয়টাকে মোটেই বাইরে বার করেনি, কারণ ওর পাশে রিয়া বসেছিল। যদি পেছনের দৃশ্যটা দেখে ফেলতো তাহলে ভয়ের চোটেই মরে যেত। আরে কার্তিক, তুমি কোনো ভূত দেখে ফেলেছো নাকি? এত জোরে কেন গাড়ি চালাচ্ছ? কার্তিক এখনো গাড়ির আয়নাতে ওই মাথা কাটা শয়তানকে দৌড়ে আসতে দেখেছিল। ও গোটা গা দিয়ে ঘাম ঝরছিল। তখনই হঠাৎ ওই পেছনে দৌড়ানো মানুষ একেবারে উধাও হয়ে গেল। কার্তিক একটু ছেড়ে নিঃশ্বাস নেয়, কিন্তু তখনই গাড়ির ছাদে জোরে কিছু একটা এসে পড়ে যায়। কার্তিক জানি না কেন তক্ষুনি একটা জোরদার ব্রেক মারল, আর এর সাথেই ছাদে ঝাঁপ দিল ওই মাথা কাটা মানুষটাও। সোজা গাড়ির সামনে এসে পড়ে যায়। ওই ভয়ঙ্কর মানুষটাকে দেখতে পাওয়ার পর রিয়া এক ভয়ঙ্কর চিৎকার করে ফেলে। আর চিৎকার করারই তো কথা, ওই মানুষটাকে দেখে এত মারাত্মক যে লাগছিল। তার ধড় থেকে মাথা আলাদা ছিল, আর তার উচ্চতাও 6 ফুট ছিল। তার হাতে একটা ধারালো হাতিয়ার ছিল, যেটা সে অন্ধের মতো চালিয়ে যাচ্ছিল। আশেপাশের পুরো পরিবেশ একেবারে ঘোর অন্ধকার আর শান্ত পরিবেশে ছেয়ে গেছিল। কার্তিক, আমি বলেছিলাম না এই রাস্তা দিয়ে যেও না, এই রাস্তা আমাদেরকে মেরে ফেলবে। রিয়া, শান্ত হয়ে যাও, চুপচাপ বসে থাকো। এরপর ওই মাথা কাটা মানুষটা আস্তে আস্তে ওদের কাছে আসতে শুরু করে, আর অন্ধের মতো নিজের কুড়ুলটা চালাতে শুরু করে। সে কাউকেই দেখতে পাচ্ছিল না, আর সেই কারণে সে কুড়ুল দিয়ে কখনো গাড়ির বোনাটে মারছিল, আর কখনো গাড়ির হেডলাইটে। কিন্তু তার আসল লক্ষ্য ছিল ওই দুজনের মাথা, যারা গাড়িতে একেবারে নিঃশ্বাস বন্ধ করে বসেছিল। আমি বুঝে গেছি এই রাক্ষসের খেলা। ও শুধু আমাদেরকে অনুভব করতে পারে, ও কিছুই দেখতে বা শুনতে পায় না, কারণ ওর কাছে মাথা নেই। তাহলে তুমি কি চাও? আমি এইভাবেই গাড়িতে বসে মৃত্যুর অপেক্ষা করতে থাকি, যে কখনো আসবে আর এসে আমার মাথা ধড় থেকে আলাদা করে দেবে, আর আমার মারাত্মক কষ্টের সাথে মৃত্যু হয়ে যাক? কার্তিক রিয়ার কথা শুনে
একেবারেই একমত ছিল না। ও রিয়াকে পালাতে বলে, কিন্তু রিয়া গাড়ির সিটের সঙ্গে একেবারে চিপকে বসে রইল। এতক্ষণ ওই মাথা কাটা মানুষটা শান্ত ছিল, কিন্তু যখনই হালকা নড়চড় হলো তখন সে অন্ধের মতো দৌড়তে লাগলো। সে কার্তিকের পিছু করতে লাগলো, আর কার্তিকও চিৎকার করতে করতে জমির দিকে পালালো। কিন্তু তখনই ওই শয়তান কার্তিকের মাথাটা নিজের ধারালো কুড়ুল দিয়ে কেটে ফেলল, যে কারণে কার্তিকের শরীর জমিতে প্রচণ্ড যন্ত্রণায় ছটপট করতে লাগলো। এরপরে যে ভয়ঙ্কর দৃশ্য রিয়ার সামনে ছিল সেটা এটা ছিল যে এরপরে ও আরও একটা মারাত্মক দৃশ্য দেখতে পেয়ে গেল। ও দেখল যে ওই শয়তান গন্ধ শুকে কার্তিকের কাটা মাথার কাছে পৌঁছয়, আর ওই মাথাটা সে নিজের মাথায় জায়গায় রেখে দিল। বাপরে, এ তো খুবই নিষ্ঠুর শয়তান। আমাকে তাড়াতাড়ি পালাতে হবে। এর আগে ওই শয়তান রিয়ার দিকে আসতে পারত। রিয়া গাড়ি রিভার্সে নিল, আর ওই অভিশপ্ত রোড আর ওই মাথা কাটা মানুষটার আতঙ্ক থেকে বেঁচে পালালো। রিয়া একটা ভাগ্যবতী মেয়ে ছিল, যে সেই রাতে মৃত্যু লোকের একেবারে কাছ থেকে নিজের প্রাণ বাঁচিয়ে বেরিয়ে চলে গেছিল। ওই মাথা কাটা মানুষটা গত 15 বছর ধরে ওই অভিশপ্ত বস্তিতে ঘুরে বেড়ায়, আর যদি কারোরও গন্ধ পেয়ে যায় তারও সে মাথা ধর থেকে আলাদা করে দেয়, তাদেরকেও মাথা কাটা মানুষে পরিণত করে দেয়। সত্যি জীবনে এরকম একটা ঘটনা দেখা কতটা কষ্টের হতে পারে যখন আপনি এমন কোনো মানুষকে দেখতে পান যার শরীরে মাথা থাকে না, আর ভুতুড়ে ভাষায় তাকে মাথা কাটা মানুষ বলা হয়। শীতকাল চলছিল, আর আজকে দীপঙ্কর একদম ভোরে 3টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত, আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে 200 মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায়, আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামের কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল, আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা, তাই কিছু বলছি না,
না হলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করে এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল। কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করলো। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল। কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে নেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমার ঘরে বউ বাচ্চা রয়েছে। পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটাও ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো। ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল। কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত, ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল।
আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2 বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। গুরুদেব, সবাই বলে যে গত রাতে উষার স্বামীকে একটা শিয়াল তুলে নিয়ে চলে গেছে। ওটা কি সত্যিই কোনো শিয়াল ছিল, নাকি শিয়ালের ছদ্মবেশে অন্য কেউ নিজের মায়াজাল তৈরি করছে? খোকা, এই কথাটাই তো গ্রামবাসীরা বুঝতে পারে না। আমি এই কথাটা পরিষ্কার বলে দিয়েছি যে সন্ধে হলেই নিজের বাড়ির দরজা বন্ধ করে দেবে, কারণ ও একটা রং বদলাতে পারা ডাইনি। বুঝতেও পারবে না যে কখন কার কার ছদ্মবেশে তোমার সামনে হাজির হয়ে যাবে, আর তুমি এই ব্যাপারে আন্দাজ অব্দি লাগাতে পারবেন। কিন্তু গুরুদেব, এটা কি সত্যি এই গ্রামে কোনো রং বদলাতে পারা এক ডাইনির নজর রয়েছে? গুরুদেব, এর পেছনের গল্পটা কি বলো না? আমার হিসেবে অনেক দেরি হয়ে গেছে বাচ্চারা, এখন তোমাদেরও বাড়ি চলে যাওয়া উচিত। সূর্য ডুবতে চলেছে, এই জন্য এইভাবে এত শীতল আর অন্ধকার সন্ধেবেলায় একা একা ঘোরা উচিত নয়। কিন্তু গুরুদেব, আপনি মৌসুমের জবাব দিলেন না। আপনি ওই ডাইনির ব্যাপারে আমাদেরকে বলতে কেন ভয় পাচ্ছেন? আসল সত্যি তো বড় মহাত্মা পণ্ডিত এমন অভাগা পূর্ণিমার সন্ধেবেলায় বলবেন না, তাহলে সেখানে আমি কে বলার? এখন তোমরা সবাই নিজেদের বাড়ি যাও, কিন্তু যাওয়ার সময় আমার সব কথাগুলোর বিশেষভাবে খেয়াল রেখো। কাউকে যদি দেখো তাকে না তো ডাকবে, আর যদি তোমাদের পেছন থেকে কেউ আওয়াজ দেয় তাহলে তাকে ভুলেও যেন উত্তর না দাও। ঠিক আছে গুরুদেব, আমরা এখান থেকে চলি তবে। সূর্য ডুবতে চলেছিল। 2 ভাই বোন সৌরভ আর মৌসুমী একটা বুড়ো পণ্ডিতের কুটির থেকে বেরিয়ে যাচ্ছিল। প্রায় ওই দুজন ওই পণ্ডিতের খবর টবর জানার জন্য আসা যাওয়া করতে থাকতো। আজকে ওরা দুজন ওই পণ্ডিতের মুখ থেকে একটা রং বেরঙের ডাইনির কথাগুলো শুনে ওখান থেকে ফিরছিল। সৌরভ, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, ওই ডাইনি যে কোনো সময় এসে পড়তে পারে। বাড়িতে মা বাবা আমাদের অপেক্ষা করছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো। হ্যাঁ, ঠিক বলেছ। কিন্তু তোমার কি এক মুহূর্তের জন্য তুমি এটা মনে করো যে যা কিছু গুরুদেব ওই ডাইনির ব্যাপারে বলল সেগুলো সত্যি হবে? কারণ আজ অবধি আমি তো কোনো রং বেরঙের ডাইনিকে দেখিনি। সৌরভ, তুমি চুপ থাকো, ওর নাম নিও না, আর চুপচাপ সোজা চলতে থাকো। চলো। দুজনে একটা জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছিল। তখনই সৌরভ একটা ছোট আকারের আইসক্রিম ভ্যান দেখতে পেয়ে যায়। সৌরভ ওই ভ্যানের দিকে ইশারা করে মৌসুমীকে দেখালো। আরে মৌসুমী, ওই দেখো আইসক্রিম। সত্যি বলছি, দারুণ মজা হবে। দাঁড়াও সৌরভ, এইভাবে কোনো অজানা বস্তুর দিকে
আকর্ষিত হতে গুরুদেব বারণ করেছিলেন আমাদের। আরে ছাড়ো না তুমিও, চলো আমরা ওখানে যাই। সৌরভ আইসক্রিম খেতে খুব ভালোবাসতো, এই কারণে ও নিজেকে থামাতে পারল না আর দৌড়ে দৌড়ে ওই আইসক্রিম ভ্যানওয়ালার কাছে পৌঁছে গেল। ওই আইসক্রিম ভ্যানের কাছাকাছি আর অন্য কোনো মানুষজন ছিল না, এমনকি কোনো দোকানদারও অবধিও ছিল না। সৌরভ এই সুযোগের জমিয়ে লাভ ওঠালো আর কিছু না বিবেচনা করে ওই ভ্যানের ভেতর থেকে 2-3টে আইসক্রিম বার করে খেতে লাগলো। তখনই ওর পেছন থেকে একটা আওয়াজ গর্জন হলো, খাও বাচ্চারা, মন খুলে খাও, কারণ খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। এই অজানা আওয়াজটা আর হাসিটা সৌরভ আর মৌসুমীর হুঁশ উড়িয়ে দিল। দুজনে আস্তে আস্তে পেছনে তাকালো। তখন ওরা পুড়ে যাওয়া খুশকো খুশকো চুল থাকা একটা মহিলাকে দেখতে পেল, যে ওদেরকে তাকিয়ে রয়েছিল। এমন মনে হচ্ছিল যেন ওই ডাইনির মধ্যে ভয়ঙ্কর খিদে রয়েছে। সৌরভ আর মৌসুমী দুজনে ওই ভয়ঙ্কর মহিলাকে দেখে ভয় পেয়ে যায়। তখনই সৌরভের মাথা ঘোরাতে লাগলো, যে কারণে ও অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আর তখনই ওই মহিলা খুব দ্রুত গতিতে ওদের দিকে এগিয়ে এলো। সৌরভ আর মৌসুমী তাহলে গেল কোথায়? এই প্রশ্নটাই এখন ওদের পরিবারের মনেই চলে যাচ্ছিল, কারণ তখন রাত 12টা বাজে আর এখনো অবধি ওরা দুজন বাড়িতে ফিরে আসেনি। আরে জবা, আমাদের বাচ্চাগুলো কি জানি কোথায় রয়ে গেল? দুজনের মধ্যে কেউই এখনো অবধি ফিরে আসেনি। আরে আমাকে তুমি কেন বলছো? আমার তো নিজেরই খুব খারাপ অবস্থা হয়ে আছে, অথচ আমি 50 বার বুঝিয়েছি যে সন্ধে হওয়ার পরে বাচ্চাদের বাড়ির বাইরে যেন না পাঠানো হয়। আজকাল তো গ্রামের সব জায়গায় ওই রং বেরঙের ডাইনির চর্চা হয়ে চলেছে। তুমিও না জবা, যা মুখে আসে বলছো। শুভ কথা বললে তবে শুভ হবে। এমনিতেও বাচ্চারা আজকে জেদ করছিল যে ওরা গুরুদেবের সঙ্গে দেখা করতে যাবে, তাই আমি যেতে দিলাম। এতে এখন আমার ভুলটা কোথায়? আরে ওইসব তো আমি বুঝলাম, কিন্তু বাচ্চাদেরকে এইভাবে একা পাঠানোর কি দরকার ছিল? হ্যাঁ জবা, তুমিই ঠিক বলেছ, কিন্তু এখন আমাকে এটা বলো যে আমরা কি এইভাবেই ঝগড়া করে সময় নষ্ট করব, নাকি বাচ্চাদেরকে খোঁজার জন্য কোনো কাজ করব? তুমি নিজেও তো ওদের সঙ্গে যেতে পারতে, তাই না? তুমি বললে যে ওরা দুজন গুরুদেবের কাছে যাওয়ার জন্য জেদ করছিল, তাহলে তো আমাদেরকেও এক্ষুনি গুরুদেবের কুটিরে পৌঁছানো উচিত। এখন কি করতে হবে ওই পথ উনিই দেখাবেন। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলেছ, চলো তাড়াতাড়ি গুরুদেবের কাছে যাই। দুটো বাচ্চার একসঙ্গে উধাও হয়ে যাওয়ার কারণে অমিত আর জবা দুজন খুব চিন্তা আর হতাশ হয়ে গুরুদেবের কুটিরে এসে পৌঁছলো। ওরা দুজন ওই কুটিরের মাটির তৈরি দরজায় ঠকঠক করতে লাগলো। কিছুক্ষণ পর ওই বুড়ো পণ্ডিত নিজের কুটির থেকে বাইরে বেরিয়ে এলো। আরে তোমরা দুজন এত গভীর রাতে এখানে কি করছো? সব কুশল মঙ্গল আছে তো? আরে কি কুশল মঙ্গল গুরুদেব, আমাদের দুই বাচ্চা সৌরভ আর মৌসুমী নিখোঁজ হয়ে গেছে। এর মানে ওরা দুজন এখনো বাড়িতে পৌঁছয়নি? আরে গুরুদেব, আমাদের বাচ্চারা যদি বাড়িতে একেবারে ঠিক অবস্থায় চলে যেত তাহলে এত গভীর রাতে আপনাকে কেন কষ্ট দিতাম? এখন আপনি আমাদের কিছু সাহায্য করুন। কিন্তু আমি ওই দুজনকে সূর্য ডোবার আগেই ওদেরকে ছেড়ে দিয়েছিলাম, ওরা অবশ্যই বাড়িতে আছে। মহারাজ, আমাদের কথায় কি আপনার একটু বিশ্বাস হচ্ছে না? আপনি নিজে আমাদের বাড়িতে এসে দেখে নিন। ঠিক আছে, চলো আমি এক্ষুনি
তোমাদের বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ি। এরপরে গুরুদেব সমেত ওরা দুজনও তাদের বাড়িতে পৌঁছে গেল, যেখানে দরজা খোলা মাত্রই ওরা বিছানায় সৌরভ আর মৌসুমীকে ঘুমিয়ে আছে দেখতে পেল। আমার বাচ্চারা, সৌরভ, মৌসুমী, ভগবানকে কোটি কোটি ধন্যবাদ যে আমাদের বাচ্চারা একদম সুস্থ সবল বাড়িতে আছে। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুদেব, আপনি আমাদের সঙ্গে এত দূর এলেন। কোনো ব্যাপার না অমিত, শুধু এখন থেকে তোমাদের বাচ্চাদের খেয়াল রাখো। তখনই জবা চিৎকার করে ওঠে, হে ভগবান, হে কি হয়ে গেল আমার বাচ্চাদের? শুনছো? একটু একটু তাড়াতাড়ি এসো। এই দেখো। কি হয়েছে জবা? তুমি এইভাবে কেন চিৎকার করছো? যখন অমিত জবার কাছে এসে পৌঁছয় তখন ওরও গায়ে কাঁটা দিয়ে দিল। ও দেখতে পেল যে ওর দুটো বাচ্চার মাথা কেটে দেওয়া হয়েছে, আর দূর থেকে দেখার সময় এমন লাগছিল যে ওরা ঘুমোচ্ছে, কিন্তু কাছে গিয়ে দেখার পর জানতে পারা গেল যে ওদের দুজনের মাথা ওদের শরীর থেকে আলাদা কাটা পড়ে রয়েছে। অমিত আর জবা দুজনে নিজেদের বাচ্চার মৃতদেহ দেখে কষ্টে কাঁদতে লাগলো। তখনই পেছন থেকে ওরা একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেল। ওরা দুজন পেছনে তাকিয়ে দেখে তখন ওদের মুখোমুখি একটা অন্য বিপদের সঙ্গে হয়ে যায়। ওরা দুজন দেখলো যে ওদের সামনে এখন ওই রং বদলানোর ডাইনি দাঁড়িয়ে রয়েছে, যে গুরুদেবের ছদ্মবেশে ওদেরই সাথেই এসেছিল। ও হাসতে হাসতে বলল, দারুণ বোকা বানিয়েছি আমি তোদের দুজনকে। আমি তো তোদের দুটো বাচ্চাকে ঠিক এইভাবেই নিজের জালে ফাঁসিয়ে কবেই মেরে দিয়েছিলাম, কিন্তু তোরা যদি ওই পণ্ডিতের কাছে পৌঁছে যেতিস তাহলে হয়তো ওই পণ্ডিত আবার আমাকে জঙ্গলে বেঁধে দিত। এই জন্য আমি একটা দান খেললাম যে আমি ওরই ছদ্মবেশে এসে সবার সামনে পণ্ডিত হয়ে চলে এলাম। এখন আমি তোদেরকেও শেষ করে দেব। শয়তান ডাইনি, তুই আমাদের বাচ্চাদেরকে মেরে ফেললি, আমি তোকে জ্যান্ত ছাড়বো না। অমিত হাতে চাকু নিয়ে ওই ডাইনির দিকে এগিয়ে গেল, কিন্তু তখনই ওই ডাইনিটা একটা মন্ত্র পড়ল, যে কারণে অমিত ওই চাকু দিয়ে নিজেরই গলা কেটে ফেলল আর ছটপট করতে করতে মৃত্যুর শয্যায় শুয়ে পড়ল। দম আটকে যাওয়ার কারণে জবাও ছটপট করতে করতে মরে গেল। পরের দিন গ্রামবাসীরা যখন অমিতের দৃশ্য দেখল তখন তারা সবাই কেঁপে উঠল আর গুরুদেবকে ডেকে নিল। হে ভগবান, এই দৃশ্য দেখে আমার বুকটা জ্বলে উঠছে। আমার এই দুজনকে একা বাড়িতে পাঠানোই উচিত ছিল না। এই সব ওই ডাইনিরই কাজ, যে নিজের রং বদলে খেলা খেলছে, তারপর নিজের উদ্দেশ্যটাকে পুরো করছে। গুরুদেবের হিসেবে গত রাতে সে নিজের কুটিরে উপস্থিতি ছিল না, সে তখন কোনো পূজা করতে গেছিল, আর এই কথাটা ওই ডাইনিটা আগে থেকে জানত যে এটার খুব লাভ উঠিয়েছে, আর গুরুদেবের ছদ্মবেশে ষড়যন্ত্র করে আর নিজের রক্তের পিপাসা মিটিয়ে নেয়। গুরুদেব সমস্ত গ্রামবাসীদেরকে একটা মায়াবী তাবিজ দিয়ে দিল, যেটা গ্রামের সব সদস্যদেরকে তাদের বাড়ির বাইরে ঝুলিয়ে রাখতে বলল, যে কারণে ওই রং বদলানোর ডাইনির মায়াটা আর কাজ করবে না। গ্রামবাসীরা গুরুদেবের নিয়ম পালন টালন করে ওই তাবিজটাকে নিজেদের বাড়ির বাইরে ঝোলানো শুরু করে দিল, যে কারণে গ্রামে যে ভুতুড়ে ঘটনাগুলো হচ্ছিল কম হতে লাগলো। কিন্তু আজ কেউ ওই রং বদলানো ডাইনি
কোনো একজনের সন্ধান করে চলেছে। তাই যদি ও সুযোগ পায় তাহলে ও আরও একটা শিকার পুরো করে ফেলবে। রাত প্রায় 1টা বাজে। গ্রামের বাইরে একটা পুরনো গুহা থেকে মন্ত্র উচ্চারণের আওয়াজ আসে। ওম ত্রম্বকম আর এক আজমাহি তান্ত্রিক সুগন্ধিত পুষ্টি অগ্নি প্রজ্বলিত বর্ধনম। করে। ওম ত্রম্বকম তান্ত্রিক আজমাহি না থেমে সুগন্ধিত মন্ত্র পড়ে পুষ্টি যাচ্ছিল। বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই ডাইনি, আমি জানি তুই এখানেই কোথাও আছিস। আমি তোর এখানে উপস্থিতি অনুভব করতে পারছি। লুকোনোর কোনো লাভ হবে না, আমার সামনে আয়, না হলে তোর সাথে ভালো হবে না। নে, এসে গেছি আমি। চলে যা এখান থেকে। চুপচাপ এখানে বসে পড়। আমি বসবো না, তোর যা করার করে নে। হ্যাঁ, বসেছে তো নাকি? ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। এই মন্ত্র জপ বন্ধ কর, বন্ধ কর তান্ত্রিক, এই মন্ত্র জপ বন্ধ কর। তুই এই গ্রামবাসীদের কেন বিরক্ত করছিস? ছেড়ে দে এই গ্রামটাকে। তান্ত্রিক, তুই আমার আর গ্রামবাসীদের মাঝে আসিস না, নাহলে তুইও মারা পড়বি। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। বন্ধ কর, বন্ধ কর। ডাইনি নিজের শক্তি দিয়ে তান্ত্রিককে এখানে ওখানে ছুঁড়ে ফেলছিল। তান্ত্রিক মন্ত্রের জপ আরো জোরে জোরে করতে লাগলো। ডাইনি নিজের হাত পা ছুঁড়তে লাগলো আর সিঁদুরটা হাওয়ায় উড়াতে লাগলো। মহাকালীর আদেশে আমি তোকে বশে করছি। এটা তুই ভালো করলি না তান্ত্রিক। এখন থেকে তুই আমার বশে থাকবি। আমি এই গ্রামকে অভিশাপ দিচ্ছি, আমি ফিরে আসব কোন এসে যে, আর এই গ্রামটাকে বরবাদ করে দেব। কেউ বাঁচতে পারবে না, একজনও বাঁচবে না। কিছুদিন পর গ্রামবাসীরা ডাইনিকে ভুলে যায় আর তার অভিশাপটাকেও। জয় নামের এক যুবক নিজের পড়াশুনো পুরো করে 6 বছর পর নিজের গ্রামে ফিরে আসছিল। পরিবারের সবাই খুব আনন্দে ছিল। আরে ভাই, তাড়াতাড়ি চলো, ট্রেন এসে গেছে হবে। চলো চলো, আমি তো কখন থেকে তৈরি হয়ে বসে আছি। কিন্তু যখন ওরা স্টেশনে পৌঁছলো তখন জয়ের সঙ্গে একটা মেয়ে ছিল। বাবা, এ আমার স্ত্রী রাখি। তুই 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 বিয়ে কবে করলি? 3 মাস হয়ে গেছে। সবকিছু খুব তাড়াতাড়ি হয়ে গেছে বাবা। ভাবলাম তোমাদের দুজনকে সামনে থেকে বলবো। আমি জানি তুমি খুব রেগে যাবে, কিন্তু আমার কথা শুনে সিদ্ধান্ত নিও। কথা আলোচনা পরে করবে। বাহ, কি দারুণ বৌমা। এখন বাড়ি চলো, সব কথাবার্তা বাড়ি গিয়ে করে নিও। চলো। জয়ের বাবা খুশি ছিল না, কিন্তু মা খুশি ছিল। মা, আমি জানি আমি ঠিক করিনি কিছু না বলে বিয়ে করে, কিন্তু একবার বাবা আমার কথা শুনে নিলে তাহলে সে আমার সিচুয়েশনটা বুঝে যাবে। কথাটা সেটা নয় জয়, তোর বাবা অন্য কোনো কারণে চিন্তা করছে, সেই পুরনো চিন্তা। কোন পুরনোর কথা বলছো মা? সেই ডাইনির অভিশাপ, যে সে আবার ফিরে আসবে। কোন এসে যে? এরকম কিছু হবে না বাবা। ওই ঠগবাজ বাবা গ্রামবাসীদের থেকে টাকা আদায় করার জন্য মিথ্যে কথা বলেছিল। নিজের গ্রাম থেকে কত ছেলেরা শহরে গিয়ে বিয়ে করে নিল, কারোর কিচ্ছু হয়নি।
সবাই খুশি আছে, তুমি চিন্তা করো না, এরকম কিছুই হবে না। এরকম কিছু না হোক সেটাই ভালো হবে খোকা। ওরা সবাই বউকে নিয়ে গ্রামে পৌঁছলো। বউ ঘোমটা দিয়ে রেখেছিল। জয়ের বাবা এখনো খুব চিন্তায় দেখাচ্ছিল। তখনই জয়ের বাবার ফোনে একটা কল চলে এলো। কি? কবে? কি করে হলো? কি হয়েছে বাবা? যেটা হওয়ার কথা নয়, যে তান্ত্রিক ডাইনিকে বশে করে নিয়েছিল সে মরে গেছে। কি? জয়ের মা নিজের ঘর থেকে একটা সোনার হার নিয়ে বাইরে চলে আসে। এটা আমি তোর জন্য বানিয়ে রেখেছিলাম, আজকের দিনটার জন্য। বৌমা, আজ তোর প্রথম দিন না? জয়ের মা বৌমার হাতে ওই হারটা দিল, আর যখনই তার ঘোমটা খুলে দেখল তখন সে ভয়ে চিৎকার করে ওঠে। আমি এসে গেছি। কোণে ডাইনি হয়ে গেছিল, আর ডাইনি জোরে জোরে হাসছিল। আর জয়ের মা ডাইনিকে দেখে রুমের বাইরে পালানোর চেষ্টা করতে লাগলো। তখনই দরজা বন্ধ হয়ে যায়। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। এত বছর পর আবার স্বাধীন হয়েছি আমি। ডাইনি মায়ের চুল ধরে এদিকে ওদিকে পটকাতে শুরু করলো। শাড়ির আঁচল তার গলায় ফাঁসি হয়ে তাকে মারতে লাগলো। তখনই বাবা দরজা খটখট করলো। ডাইনি মাকে পাখার সাথে ঝুলিয়ে দিল। আরে শুনছো, দরজা খোলো। চিৎকারের আওয়াজ শুনে বাবা জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো। আর সামনের দৃশ্যটা দেখে সে অবাক হয়ে রয়ে যায়। পাখার নিচে জয়ের মায়ের লাশ ঝুলছিল। আরে কি হয়ে গেল? ডাইনি রুমের একটা কোণে বসেছিল। আর কোনো লাভ নেই, ও মারা গেছে। বাবা এখানে ওখানে পালাতে লাগলো। জয়ের নাম হেঁকে হেঁকে ওর বাবাও তার পেছনে দৌড়লো। জয়, জয়! দৌড়তে দৌড়তে বাবা নিচে পড়ে যায়। ডাইনি বাবার উপরে এসে বসে যায় আর নিজের নখ দিয়ে বাবার ছাতি ফাল করে দেয়। বাবা খুব জোরে চিৎকার করে ওঠে। তখনই জয় ঘরের ভেতরে চলে আসে। অদ্ভুত তো, এখানে তো কেউই নেই। বৌমা এলো, সবাই ছেলেকে ভুলে গেল। জয় রুমে চলে যায়। ডাইনি নিজের পিঠের দিকে দাঁড়িয়েছিল। জয় পেছন থেকে ডাইনিকে গলা জড়িয়ে ধরে। রাখি, কেমন লাগলো আমাদের ঘর আর আমার মা বাবা, বলো? জয় আয়নায় যখন দেখে তো ও ডাইনিকে দেখতে পায়। জয় ভয়ে এদিকে ওদিকে দেখতে শুরু করে। ও ওর মা আর বাবার মৃতদেহ দেখতে পায়। তখনই ডাইনি নিজের হাতে জয়ের গলা কেটে দেয়। কোণে ডাইনি গ্রামের প্রত্যেকটা ঘরে গিয়ে লোকেদেরকে মেরে ফেলল। সব গ্রামবাসীরা মারা পড়ল। গ্রাম বরবাদ হয়ে গেল। আমি বলেছিলাম আমি ফিরে আসবো কোণে সেজে। এখন কেউ আমাকে বার করে দেখাও এই গ্রাম থেকে।
পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যা সুন্দর দেখতে, আর সুন্দর জিনিসকে অনেকেই হয়তো নিজের কাছে রাখতে চান অথবা সঙ্গে নিয়ে যেতে চান। কিন্তু এটা কি খুব প্রয়োজন যে সব সুন্দর জিনিসই সব সময় ভালোই হবে? সেটা খারাপও হতে পারে। পেশায় শিল্পকার গোবিন্দ ওই ঝকঝকে পাথরটিকে একটি অপরূপা অপ্সরীর রূপ দেওয়ার চেষ্টা করতে লাগলো। দেওয়াল ঘড়িতে শোনা গেল রাত 12টার ঘন্টা, কিন্তু সেই সময়কে পাত্তা না দিয়ে তিনি নিজের কাজটিকে সম্পূর্ণ করবার চেষ্টা করতে লাগলেন। প্রায় রাত 1:45টার সময় গোবিন্দ সেই পাথরটিকে অপরূপা এক অপ্সরীর রূপ প্রদান করে তিনি ঘুমোতে গেলেন। কখনো সখনো কোনো কাজ শেষ হয়ে যাওয়ার পর নতুন এক গল্পের সূত্রপাত হয়। এখানেও ঠিক তেমনটিই হলো। এবার আমি সকলের বিনুনি কেটে নেব, আর 100 জনের বিনুনি কেটে নিলেই আমি সারা জীবনের জন্য এই মূর্তির শরীর থেকে মুক্তি পেয়ে যাব। পরের দিন নিজের সৃষ্ট মূর্তিগুলিকে নিয়ে গোবিন্দ বিক্রির জন্য বাজারে গেলেন, যেখানে অপ্সরারূপী ডাইনির মূর্তিটিও ছিল। মূর্তি নিয়ে যাও, মূর্তি। আরে সুন্দর সুন্দর মূর্তি নিয়ে এসেছি, নিয়ে যাও। আরে দাদা, এই অপ্সরার মতো দেখতে মূর্তিটা তো খুবই সুন্দর। সুন্দর হবে না কেন? আমি নিজের হাতে বানিয়েছি যে। এমনিতে এর দামটা কত হবে? রামু মূর্তিকারকে অর্থ দিয়ে দিল, আর ওই মূর্তিটি নিয়ে সেখান থেকে চলেও গেল। মূর্তি নিয়ে রামু তার নিজের বাড়িতে পৌঁছল। বাড়িতে পৌঁছনোর পর রামু স্ত্রী ধনিয়া দরজা খুলে দিল, আর তার দৃষ্টি পড়ল ওই মূর্তিটির দিকে। আরে বাহ, কত সুন্দর এই মূর্তিটা দেখতে! কোথা থেকে পেলে? আমি যখন বাজার থেকে ফিরছিলাম তখন দেখলাম একটা লোক মূর্তি বিক্রি করছে। ওর এই মূর্তিটা আমার খুব ভালো লেগেছে, তাই আমি তোমার জন্য নিয়ে এসেছি। আমি এটা তাহলে হলে রাখবো। কেমন লাগবে? বাড়ির মালকিন তো তুমি, তাই না? তোমার যেখানে ইচ্ছে হবে তুমি সেখানেই রাখবে, বুঝেছো? ধনিয়া ওই মূর্তিটি নিয়ে তাদের বাড়ির হলে সাজিয়ে রাখল। মূর্তিটি ডাইনিতে রূপান্তরিত হয়ে তার নিজের শিকারের উদ্দেশ্যে ওই বাড়ি থেকে বেরোলো। বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে দেখলো একটি বাড়ির জানলা খোলা। জানলা দিয়ে উঁকি মেরে দেখলো একটি মেয়ে ঘুমিয়ে রয়েছে, যার খুব লম্বা বিনুনি রয়েছে। সেটা দেখেই ওই ডাইনি মুচকি হাসলো। সকালে ঘুম থেকে উঠে তার চুলটা কাটা দেখে ওই মহিলা চিৎকার চেঁচামেচি করে পুরো অঞ্চল মাথায় তুলল। হে ভগবান, আমার চুল! কেউ আমার ওই লম্বা চুলটা কেটে নিয়েছে। এখন তো আমি আর কাউকে মুখ দেখাতে পারবো না। হে ভগবান, আমার চুল! আরে জানো কি, কেঁদো না, শান্ত হও তুমি। কি করে শান্ত হব আমি? শহরের বাকি মেয়েদের হয়তো ছোট চুলের শখ আছে, কিন্তু আমার নেই। কত কষ্টে চুলটা বড় করেছিলাম আমি। এবার কি হবে আমার চুল? মূর্তি রোজ রাতে ডাইনির রূপ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেত। সেদিন বাড়ি থেকে বেরোনোর সময় হঠাৎ ঘরের মধ্যে থেকে নাক ডাকার শব্দ শুনে ডাইনি সেই ঘরের মধ্যে উঁকি দিল। দেখতে পেল রামু গভীর নিদ্রায় মগ্ন এবং সেই নাক ডাকছে, আর তার পাশে শুয়ে রয়েছে স্ত্রী ধনিয়া।
ওর বিনুনিটা তো খুব সুন্দর আর বেশ লম্বা। আমি ওটা এক্ষুনি কেটে ফেলবো। আরে, এই মহিলাটা তো দেখছি ঘুম থেকে উঠে পড়লো। এবার আমি ওর বিনুনিটা কাটবো কি করে? এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। ডাইনি কিছু করতে না পেরে আবার অঞ্চলে ঘুরতে বেরোলো। খুব শীঘ্রই সে তার শিকার পেয়ে গেল। এই মহিলাটার বিনুনিও বেশ লম্বা আর বেশ সুন্দর। এটা তো আমাকে কাটতেই হবে। ডাইনি সেই ঘরের মধ্যে ঢুকে পড়ল আর দাঁত দিয়ে পার্বতীর বিনুনি কেটে ফেলল। বোন ধনিয়া, জানো কি, আমার বিনুনি ওর হাতে কেউ কেটে নিয়ে গেছে। জানি না আমার বিনুনির ওপর কার কুনজর পড়েছিল যে কেটে নিয়েছে। এবার শ্বশুর বাড়ির লোকজন আমাকে চুল ছাড়া দেখলে কি ভাববে? হে ভগবান, আমার তো আর মুখ দেখানোর উপায় থাকলো না। কিভাবে মুখ দেখাবো সবাইকে? প্রথমে জানকী বোন আর তারপর পার্বতী বোনের বিলুনি কেউ কেটে ফেলেছে। জানি না এরম ভাবে কে করছে এই সব। কিন্তু আমার মনে একটাই প্রশ্ন আসছে, যে এরকম ভাবে চুল কেটে নিয়ে গিয়ে চলে যাচ্ছে, সেই চুলগুলো নিয়ে কি করবে? পুরো এলাকায় একমাত্র তুমিই বেঁচে আছো যার বিলুনি এখনো অবধি ঠিক রয়েছে। তুমি এত চিন্তা করো না, আমার চুলে কেউ হাতও লাগাতে পারবে না। রাতে যখন রামুর পাশে তার স্ত্রী গভীর ঘুমে মগ্ন, ঠিক তখন রামুর চোখে কিন্তু ঘুম ছিল না। সেই চোখে ছিল এক গভীর চিন্তা ও ভাবনা। এলাকায় সব মেয়েদের বিলুনি কেউ কেটেছে, কিন্তু আমার বউয়ের বিলুনি এখনো অবধি কেউ কাটেনি। আমার বউ আবার এই সব কাজ করছে না তো? না না, আমার বউ এরকম কোনো কাজ করতে পারে না। সন্দেহের ছায়া রামুর মনের মধ্যে ক্রমশ ঘোরাফেরা করতে লাগলো। ঠিক তখনই ধনিয়া পাশ ফিরে শুলো। তাই দেখে রামু নিজের চোখ বন্ধ করে ঘুমের ভান করে পড়ে রইল। আরে, ও কাঁচি নিয়ে, মানে আমার বউই মেয়েদের চুলের বিলুনি কেটে ফেলছে। তার মানে সেটা আমার বউই, কিন্তু ও এরকম কেন করছে? হে ভগবান, এটা আমি কি দেখলাম? আমার বউ মানুষ নয়, একটা ডাইনি। রামুর বাড়ি থেকে সেই ডাইনিকে বেরোতে দেখলো প্রতিবেশী জানকী। লম্বা চুলের বিনুনি হারানোর পর জানকী খুব রেগে থাকতো, কিন্তু যখন ওই গ্রামের আরো অন্যান্য মহিলাদের বিনুনি কাটা পড়ল, তখন সে ওই বিনুনি চোরকে ধরবার জন্যে প্রতিজ্ঞা করেছিল। ডাইনিকে দেখতে পেয়েই তার মনে হলো যে তার জেগে থাকা সার্থক হয়েছে। আজ আমি একটা নয়, কম করে 10টা বিনুনি কেটে আনবো। আচ্ছা, তাহলে আমাদের সবার বিনুনি কেটে নেওয়া কোনো মানুষ নয়, একজন ডাইনি। কিন্তু এ তো লক্ষ্মী দিদির বাড়ির ওই দিক থেকেই আসছে। হে ভগবান, তার মানে লক্ষ্মী দিদি একজন ডাইনি। তাই বলি যে এলাকার সব মেয়েদের বিনুনি কাটা পড়ছে, কিন্তু এই লক্ষ্মীর চুল কেউ কাটছে না। পরের দিন রামু তার কাজকর্ম শেষ করে বাড়ির দিকে সন্ধেবেলায় ফিরে আসছিল। ঠিক তখন রাস্তায় তার সঙ্গে দেখা হলো রাগান্বিত ও চিন্তান্বিত জানকীর সঙ্গে। জানকী রাতের ঘটনা রামুকে জানালো। আমার বউ যে ডাইনি সেটা আমি জানতে পেরে গেছি জানকী বোন, কিন্তু তুমি একদম চিন্তা করো না। আমি এক তান্ত্রিকের কাছ থেকে এই মালাটা নিয়ে এসেছি। এটা পরা মাত্রই আমার বউ একদম ঠিক হয়ে যাবে। রামুর কথা শুনে জানকীর চিন্তা একটু কমল আর সে তার নিজের বাড়িতে ফিরে গেল। খুব তাড়াতাড়ি সূর্যদেব অস্ত গেলেন আর চারিদিকে
রাতের অন্ধকার নেমে এলো। ধনিয়া এবং রামু তাদের নিজেদের বাড়িতে শুয়ে পড়ল, কিন্তু রাত আরো গভীর হতেই রামু বিছানায় উঠে বসল আর বালিশের নিচ থেকে মালা বার করে ধীরে ধীরে ধনিয়ার গলায় পরিয়ে দিল। হে তান্ত্রিক বাবা, এবার আপনি রক্ষা করুন। হে ভগবান, তুমি মূর্তি নও, একটা ডাইনি। একদম ঠিক ধরেছ। এর মানে তুমি সেই ডাইনি যে সবার চুলের বিলুনি কেটে নেয়? হ্যাঁ, আমি সেই ডাইনি যে সবার বিনুনি কেটে ফেলে। কিন্তু তুমি এখন আমার সত্যিটা জেনে গেছো, আর সেই জন্য আমি তোমার গলা কেটে ফেলবো। শুনছো? আমাকে বাঁচাও, বাঁচাও আমাকে, আমার গলা টিপে ফেললো, আমাকে বাঁচাও। শুনছো? বাঁচাও আমাকে, বাঁচাও, এই ডাইনি আমাকে মেরে ফেললো, বাঁচাও আমাকে। শুনছো? বাঁচাও। ছাড়, ছাড় আমার স্বামীকে, ডাইনি একটা, ছাড় বলছি, ছাড় আমার স্বামীকে। তোরা তো সাহস হয় কি করে আমার স্বামীকে মারার? ছাড়, ছাড় বলছি, ছাড়, 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 ছেড়ে দে, ছেড়ে দে আমার স্বামীকে, ছাড়। ওরে বাবা, পালাই এখান থেকে। এই ডাইনি এখানে কি করে এলো? আর আমার গলায় এই মালা, এই মালাটা কোথা থেকে এলো? শুনছো? আমি যে অপ্সরার মতো মূর্তিটা নিয়ে এসেছিলাম, এটা সেই মূর্তির ডাইনি। আর এই ডাইনি সব মেয়েদের চুল কেটে ফেলছে। আর এই যে মালাটা তোমার গলায় রয়েছে, এটা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে চুল কেটে ফেলা ডাইনি যে অন্য কেউ নয়, বরং তুমি। এই তুমি কি সব কথা বলছো? হ্যাঁ গো, আমি সত্যি বলছি। কাল রাতে আমি তোমাকে কাঁচি নিয়ে বাড়ি থেকে বেরোতে দেখেছিলাম, তাই আমার মনে হয়েছিল যে চুলের বিলুনি কাটা ডাইনি শুধু তুমি। কিন্তু সেটা সামনে আসতেই সবকিছু আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তাই আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, বুঝেছো? সেসব ছাড়ো তুমি, ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু এই বিষয়টা নিয়ে কি করবে সেটা ভাবো আগে। ডাইনি ঘন ঘন দরজায় ধাক্কা দিতে লাগলো। রামু আর ধনিয়া দরজায় পাহারা দেওয়ার জন্য ওখানেই বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়লো তা নিজেরাই জানতে পারেনি। সকালে সূর্যালোক চোখে পড়তেই রামু আর ধনিয়া জেগে উঠল, কিন্তু ঘরের মধ্যে কোনো রকম সাড়া শব্দ না পেয়ে কৌতূহলবশত রামু আর ধনিয়া দরজা খুলল। দেখতে পেল জানলা দিয়ে আসা সূর্যালোকে ওই ডাইনি ক্রমশ মূর্তিতে রূপান্তরিত হচ্ছে। রামু আর ধনিয়া বুঝতে পারল যে ঠিক কি করলে সকলের মঙ্গল হবে। ওরা ঘরের মধ্যে দৌড়ে গিয়ে মূর্তিটাকে উঠিয়ে ঘরের মেঝেতে আছাড় দিল। মূর্তি টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। আমরা জিতে গেছি, বুঝেছো? খুব ভালো হয়েছে। এই পৃথিবী কত রহস্যে পরিপূর্ণ, কখন যে কি রহস্য আমাদের কোন অবস্থায় নিয়ে গিয়ে ফেলবে সেটা কেউ জানে না। সেজন্য ভাবনা চিন্তা করে তবেই কোনো কিছুকে নিজের বাড়িতে আনুন। রামু আর ধনিয়ার ভাগ্য ভালো ছিল যে তারা ওই মূর্তিরূপী ডাইনির হাত থেকে বেঁচে গেল। তবে আপনার ভাগ্য ওদের মতন ভালো নাও হতে পারে।